হ্যালো 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 চ্যাম্পসরা, সব কেমন আছো? আশা করি তোমরা একদম দারুণ আছো। তো অলরেডি তো আমরা কি পড়া শুরু করেছিলাম বলো? এই যে আমরা পড়ছি উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা, এইটা যতটা তোমাদেরকে অলরেডি পড়ালাম ততটা সবার কমপ্লিট হয়ে গেছে তো, নাকি আবার কেউ ফেলে রেখেছো? একদমই কিন্তু ফেলে রেখো না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস তো আমরা শুরু করবই, তার আগে তোমাদের সকলকে আমি আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। আর শুধুমাত্র আমাদের ব্যাচের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন যেন তোমাদের মধ্যে ক্রিয়েট না হয়। ঠিক যেমন ভাবে তোমরা ক্লাস পাচ্ছিলে ঠিক তেমন ভাবেই তোমরা ক্লাস পেতে থাকবে, সমস্ত সাবজেক্টেরই পেতে থাকবে। শুধুমাত্র চ্যাম্পস বাংলা থেকে আমরা নাম করে দিয়েছি এখন কি নির্মাণ বাংলা। ওকে, আর কিন্তু কোনো পার্থক্য নেই। তো আশা করি এটা নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব তোমাদের মনে তৈরি হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো এখন একদম দারুণ ভাবে আমরা শুরু করে দিই আমাদের আজকের টপিক। তাহলে তোমরা যেমনটা জানো যে আমরা নর্থ আমেরিকা পড়ছিলাম, এবং আজকে চলো দেখে নিই আজকে আমরা নর্থ আমেরিকার থেকে কি টপিক কভার করতে চলেছি। তো আজকে আমরা বেসিক্যালি আমেরিকার হ্রদ অঞ্চলটা সম্পর্কে পড়বো, এবং লাস্টে থাকবে তোমাদের জন্য কি, তোমরা অলরেডি জেনেই গেছো যে ম্যামের ক্লাসের লাস্টে কিন্তু থাকতে হবে কিছু এক্সারসাইজ। তাহলে আজকে আমরা আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে পড়বো। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে দেখে এসেছি ভূপ্রকৃতি, রাইট? উত্তর আমেরিকার ভূপ্রকৃতি জেনে এসেছি, এবং জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই দুটো সাইড বাই সাইড আগের ক্লাসে কিন্তু আমরা করে ফেলেছি, তাই তো? তো চলো আজকে আমরা আমেরিকার হ্রদ অঞ্চলটা খুব সহজভাবে সুন্দরভাবে বুঝবো। এইবার এই যে আমি বলছি আমেরিকার হ্রদ অঞ্চল, ঠিক আছে? তো এই যে হ্রদ অঞ্চল সম্পর্কে পড়বো, তো আগের ক্লাসগুলোতে আমরা ম্যাপের থ্রুতে দেখেছি কোথায় হ্রদ অঞ্চল রয়েছে বা পঞ্চ হ্রদ রয়েছে, সেগুলোও দেখেছি। কিন্তু আমি জানতে পারলাম গোপন সূত্রে যে বাচ্চাদের মনে প্রশ্ন রয়েছে, ম্যাম সবই তো বুঝলাম, পঞ্চহ্রদ সবই তো বুঝে গেছি, বাট ম্যাম এই হ্রদ জিনিসটা কি, সেটা না ঠিক মনে পড়ছে না। আগে তো জানতাম, ভুলে গেছি। তো চলো প্রথমেই এই যে আমরা পঞ্চহ্রদ সম্পর্কে পড়বো বা আমেরিকার যে হ্রদ অঞ্চল সম্পর্কে পড়বো উত্তর আমেরিকার, তো তার আগে হ্রদটা কি এইটা যার যার মাথায় ঘুরছে তাদের জন্য আমি উত্তরটা দিয়ে দিই। তাহলে হ্রদ কি? হ্রদ হচ্ছে যেটার কি হচ্ছে চারিদিকে চারিদিকে স্থলভাগ রয়েছে, স্থলভাগ রয়েছে চারিদিকে, মাঝখানে রয়েছে কি জলভাগ। তাহলে মনে করো এটা হচ্ছে, কিভাবে দেখাই, এটাই আমার হাতটা মনে করো জলভাগ, ঠিক আছে? তো এই চারপাশে রয়েছে স্থলভাগ, মাঝখানে যে জলভাগ রয়েছে তাকেই কিন্তু আমরা হ্রদ বলছি। চলো একটু ডেফিনেশনটা সহজভাবে তোমাদেরকে বলে দিই। চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, স্থলভাগ দ্বারা বেষ্টিত চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, চারদিকে স্থলভাগ রয়েছে, অপেক্ষাকৃত অপেক্ষাকৃত বৃহৎ জলরাশিকে, বৃহৎ স্থির জলরাশিকে বৃহৎ ও স্থির জলরাশি।
স্থির জলরাশি। তাহলে যেমনটা বললাম, চারিদিকে থাকবে স্থলভাগ, মাঝখানে থাকবে জলভাগ, এগুলো সাধারণত বৃহৎ হয় এবং স্থির জলরাশি। স্থির জলরাশি মানে কি, যে জলটা কি হচ্ছে, আমরা নদীর ক্ষেত্রে কি দেখি, নদী এক জায়গায় থেকে আরেক জায়গায় বয়ে চলে, এটা কিন্তু না, এটা কিন্তু আবদ্ধভাবে রয়েছে, যেহেতু চারদিকে কিন্তু স্থলভাগ রয়েছে। তাহলে হ্রদ কি, এই প্রশ্নটা যার যার মাথার মধ্যে ছিল, আই হোপ এখন তাদের সবার ক্লিয়ার। তাহলে আজকে আমরা পড়ছি কি, যে আজকে যেমনটা তোমাদেরকে দেখালাম যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল আমরা পড়ছি। তাহলে এই যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল, তাহলে এটা কি? আমি জানি যে এই সম্পর্কে অলরেডি তোমরা জানো, কারণ আমরা আমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু যখন পড়েছিলাম ভূপ্রকৃতি, তখন এগুলো অল্প অল্প করে কিন্তু ডিসকাস করেছিলাম। তাহলে আগে এখন আমরা আবারও জানবো যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটা অ্যাকচুয়ালি কোথায়। চলো আমরা দেখে নিই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল, হ্রদ অঞ্চল এটা অ্যাকচুয়ালি আমরা কাকে বলছি? অ্যাকচুয়ালিতে এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল বলতে আমরা কি বুঝছি, চলো দেখে নি। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল হচ্ছে যে এই উত্তর আমেরিকার পূর্বাংশে, আমরা আগের দিন অনেক অনেক ম্যাপ দেখেছি, তো উত্তর আমেরিকার পূর্বাংশে যে 5টি হ্রদ রয়েছে, এই 5টি হ্রদের যে তীরবর্তী অঞ্চল, সেটাকেই কিন্তু আমরা কি বলছি, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল বলছি। চলো লিখে দিই, উত্তর আমেরিকার পূর্বাংশে, অর্থাৎ পূর্ব দিকে, পূর্বাংশে কি কি 5টি হ্রদ ছিল? তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও যে 5টি হ্রদ বা পঞ্চহ্রদ, সেগুলোর নাম কি? এতক্ষণে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সেই 5টা হ্রদের নাম কি ছিল। পূর্বাংশে সুপিরিয়র, মিচিগান বা মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। হুরন, ইরি ও অন্টারিও। তাহলে এই 5টা নাম কিন্তু একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আই হোপ চ্যাম্পসদের সবার এই নামটা অবশ্যই মুখস্থ হয়ে গেছে। তাহলে উত্তর আমেরিকার পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এই হ্রদগুলির তীরবর্তী অঞ্চল, এই হ্রদগুলির তীরবর্তী অঞ্চল, তীরবর্তী অঞ্চলকেই তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। হ্রদ অঞ্চল নামে, হ্রদ অঞ্চল নামে পরিচিত। তাহলে বলো ডান। তাহলে আরেকবার কিন্তু পঞ্চহ্রদের নামটা তোমাদেরকে বলে দিলাম। তাহলে একদম প্রথমেই আমরা একদম বেস লেভেল থেকে হ্রদ কি সেই সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিলাম, এবং তার পাশাপাশি যে এই যে আমরা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটা পড়ছি, এটা অ্যাকচুয়ালি কাকে বলছি, যে উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে যে এই যে 5টা হ্রদ রয়েছে, সেই 5টা হ্রদের তীরবর্তী অঞ্চল নিয়েই কিন্তু
উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। এবং এই হ্রদের ক্ষেত্রে একটা নাম বলে দিই, যে হ্রদের উদাহরণ হিসেবে কি বলে দিই, এই যে সুপিরিয়র বলতে পারি, একটা উদাহরণও বলে দিলাম, যদিও আরো অনেক উদাহরণ আমরা অলরেডি জানি, রাইট? তাহলে হ্রদ কি এবং হ্রদ অঞ্চল কি আমরা জেনে নিয়েছি। এইবার তাহলে কি জানতে হবে, যে এটার অবস্থানটা ঠিক কোথায়, কোন জায়গায় এটা এক্স্যাক্টলি অবস্থিত। চলো আমরা সেটা জেনে নিই। দেখো, অক্ষাংশ ও দ্রাঘিমাগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে হ্রদ অঞ্চল কিন্তু অবস্থিত। দেখো, এই যে উত্তর আমেরিকার শুধুমাত্র পূর্ব দিকে যেখানে হ্রদ অঞ্চলটা অবস্থিত, সেটা কিন্তু এখানে তোমাদেরকে কি করা হয়েছে, দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কি, সুপিরিয়র, মিচিগান বা মিশিগান, হুরন, ইরি ও ওন্টারিও। তাহলে দেখো, এই যে 5টা হ্রদ, এই যে চারপাশে দেখো, যেমনটা তোমাদের বলেছিলাম যে হ্রদের চারপাশে কি থাকবে, স্থলভাগ থাকবে। দেখো, এই হ্রদগুলোর চারপাশে স্থলভাগ কিন্তু রয়েছে। তো এখানে এই যে উত্তর আমেরিকা, এই সাইডটা উত্তর আমেরিকা, রাইট? তাহলে এই উত্তর আমেরিকারই পূর্ব দিকটা শুধুমাত্র যেখানে হ্রদ অঞ্চলটা, সেটা কিন্তু তোমাদেরকে বড় করে দেখানো হয়েছে। আগের ক্লাসগুলোতে দেখবে, যখন আমরা ম্যাপ দেখেছি তখন কিন্তু পুরো উত্তর আমেরিকাটাই দেখেছি। তো আজকে কিন্তু উত্তর আমেরিকা শুধুমাত্র যেটা হ্রদ অঞ্চল, সেই হাইলাইটেড পোর্শনটা কিন্তু এখানে আমরা দেখলাম। তাহলে হ্রদ কাকে বলে জানলাম আমরা, হ্রদ অঞ্চল কোথায় জানলাম, কোথায় এক্স্যাক্ট অবস্থানটা কোথায় সেটাও কিন্তু জেনে নিলাম। তাহলে এইবার কি জানবো, চলো দেখে নি যে এইবার আমরা কি জানতে চলেছি। এইবার আমরা জানবো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি জানবো, ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। এইবার এই এই হ্রদ অঞ্চলটা কিন্তু কি, যে সাধারণত এটা একটা সমতল ভূমি, ঠিক আছে? এটা কি, একটা সমতল ভূমি, এবং যে কি এখানে মাঝে মাঝে কিন্তু উঁচু অংশও কিন্তু আমরা দেখতে পাই। তবে প্রথম যে পয়েন্টটা এখানে আমি তোমাদেরকে বলবো সেটা কি, এই অঞ্চল সাধারণত সমতল, অর্থাৎ এই অঞ্চল সাধারণত সমতল, মানে এখানের যে ভূমিভাগ সেটা কি, সমতল প্রকৃতির। এটা এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছি, ভূমিভাগকে বোঝাতে চাইছি, ভূমিভাগকে বোঝাতে চাইছি। হ্রদ অঞ্চল কেমন, এটা কিন্তু সাধারণত সমতল, ঠিক আছে? এইবার যে এই হ্রদ অঞ্চল সাধারণত সমতল, এর পাশাপাশি আমরা কি বলবো, যে এখানকার উচ্চতা, এই উচ্চতা কত, এই উচ্চতা বেশিরভাগ জায়গায়, মানে ওভারঅল যদি আমরা বলি, 180 মিটারের বেশি নয়। এখানকার উচ্চতা 180 মিটারের বেশি নয়।
180 মিটারের বেশি নয়। এবং এর পাশাপাশি যেটা বলবো সেটা কি, যে তবে এই যে হিমবাহ বাহিত নুড়ি, কাকড়, পাথর, বালি এইগুলো জমে কিন্তু কখনো কখনো আর কি ঢেউ খেলানো ভূভাগও কিন্তু দেখা যায়। অর্থাৎ মেইনলি এটা সমতল ভূমিভাগ ঠিকই, তবে যে যে হিমবাহ বাহিত নুড়ি, পাথর, বালি, কাকড় এইগুলো জমা হয়ে সঞ্চিত হয়ে ভূমিভাগ কিছুটা ঢেউ খেলানো প্রকৃতিরও আমরা দেখতে পাই। হিমবাহ বাহিত নুড়ি, কাকড়, পাথর, বালি, নুড়ি, কাকড়, প্রভৃতি জমে কোথাও কোথাও ঢালু ভূভাগও দেখা যায়। ঢালু ভূভাগ দেখা যায়। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, মেইনলি সমতল, যেহেতু এই নুড়ি, পাথর, বালি এগুলো জমলে তো সমতল হয় না, তো সেখানে কোথাও কোথাও কিন্তু ঢালু ভূমিভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কি দেখতে পাওয়া যায় বলো তো, আমরা আগের দিনও কিন্তু পড়ে এসেছি যে এখানে কিন্তু এই হ্রদ অঞ্চলেই কিন্তু কি নায়াগ্রা জলপ্রপাত কিন্তু আমরা দেখতে পাই। এই হ্রদ অঞ্চলেই সৃষ্টি হয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সৃষ্টি হয়েছে নায়াগ্রা জলপ্রপাত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে চারটে ছোট ছোট পয়েন্টস এর মাধ্যমে কিন্তু হ্রদ অঞ্চলের ভূ প্রকৃতি সম্পর্কে জেনে নিলাম। তাহলে সমতল, ঢেউ খেলানো, জাস্ট এই দুটো ওয়ার্ড মনে রাখলে কি, একটা মনে রাখলে সমতল, একটা মনে রাখলে ঢেউ খেলানো, একটা মনে রাখলে নায়াগ্রা জলপ্রপাত, এবং আরেকটা ইনফরমেশন যেটা দিলাম যে সাধারণত 180 মিটারের বেশি উচ্চতা এখানে আমরা দেখতে পাই না। তাহলে এটাই হলো আমরা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। এইবার আমাকে বলো যে এই যে যতটুকু আমি বললাম তোমাদেরকে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ, তো বলো, এই যে পর্যন্ত বললাম উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি সবার ডান কিনা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমরা খুব সহজভাবে খুব ছোট ছোট পয়েন্টস এর মাধ্যমে কিন্তু হ্রদ অঞ্চলটা বুঝবো, যাতে এই যে আমার ছোট ছোট চ্যাম্পসরা একরকম, কারণ তোমরা এখনো আমাদের থেকে অনেক ছোট বা আমার কাছে অনেক ছোট, তাই তোমাদেরকে চ্যাম্পসই বলছি। তো তো যাতে এই ছোট ছোট চ্যাম্পসরা যখন এই যে স্ক্রিনের ওপার থেকে যখন আমাদের দেখছে, তাদের যেন মাথার মধ্যে বেশি হেক্টিক না হয়ে যায়, সেই জন্যই কিন্তু খুব সহজভাবে ছোট ছোট পয়েন্টসের থ্রুতে বলা। তো আমাকে জানাও যে এই ভূ প্রকৃতি সম্পর্কে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূ প্রকৃতি সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা সবার কাছে একদম ডান কিনা। এইবার তাহলে ডান হয়ে গেলে আমরা চলে আসব এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের নদ নদীতে। কি, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের নদ নদী। চলো উত্তর আমেরিকা কথাটাও তোমাদেরকে লিখেই দিই। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের
নদ নদী সম্পর্কে এখন আমরা কি করতে চলেছি, জানতে চলেছি। এবার উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে আমরা যখন উত্তর আমেরিকার নদ নদী পড়েছি তখনই কিন্তু আমরা অনেক নদীর নাম পেয়ে গেছি, রাইট? তো আমরা এখন স্পেসিফিকলি হ্রদ অঞ্চল পড়ছি, তো চলো জেনে নিই হ্রদ অঞ্চলের নদ নদী সম্পর্কে। তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে আমরা সেন্ট লরেন্স নদী কিন্তু প্রধানত দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে প্রধান নদী সেটা কি, সেটা হচ্ছে কি সেন্ট লরেন্স। তাহলে এটাই হচ্ছে একদম ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কি মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে সেন্ট লরেন্স নদী। এবং এই নদীটি কি করেছে, এই যে পঞ্চহ্রদ আমরা বারবার যেটা বলছি, যার উপরে এই হ্রদ অঞ্চল সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও ওন্টারিও, এই পাঁচটা হ্রদকে কি করেছে, এই পাঁচটা হ্রদের মধ্যে দিয়ে কিন্তু বয়ে গেছে। তাহলে এই যে সেন্ট লরেন্স নদীটি আমরা বলতে পারি এই পাঁচটা হ্রদকে যুক্ত করেছে, বা এই পাঁচটা হ্রদের মধ্যে দিয়ে কিন্তু সেন্ট লরেন্স নদীটি বয়ে গেছে এবং বয়ে গিয়ে আলটিমেটলি কোথায় পড়েছে, সেন্ট লরেন্স উপসাগরে পড়েছে। তাহলে কি সেন্ট লরেন্স নদী কোথায় পড়েছে, আলটিমেটলি সেন্ট লরেন্স উপসাগরে কিন্তু পড়েছে। ডান। তাহলে সেন্ট লরেন্স নদী এখানের প্রধান নদী, এটা আলটিমেটলি গিয়ে কোথায় পতিত হয়েছে, সেন্ট লরেন্স উপসাগরে পতিত হয়েছে। এবং এখানেই 51 মিটার উঁচু ও 426 মিটার চওড়া নায়াগ্রা জলপ্রপাত রয়েছে। যে নায়াগ্রা জলপ্রপাত মানে তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, এত সুন্দর তার বর্ণনা, মানে আমি তো দেখিনি, মানে এত সুন্দর আর কি নায়াগ্রা জলপ্রপাত, মানে অত্যন্ত সুন্দর এই দৃশ্য, ঠিক আছে? তো নৈসর্গিক সৌন্দর্য আমরা বলতে পারি। এবং এই নায়াগ্রা জলপ্রপাত কিন্তু এই হ্রদ অঞ্চলেই দেখা যাচ্ছে। এবং এই যে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে তোমাদের নায়াগ্রা জলপ্রপাতের ছবি, ঠিক আছে? একটু নায়াগ্রা জলপ্রপাতের ছবি, তো দেখো এখানটা দেখেই খুব সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে? এবং এই যে সেন্ট লরেন্স নদী ছাড়াও এই হ্রদ অঞ্চলে আর কি নদী রয়েছে, প্রধান নদী তো আমরা বুঝলাম যে সেন্ট লরেন্স, এর বাইরে আর কি কি নদী রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এছাড়া রয়েছে মিসিসিপি, ওহিও, ইলিনয় প্রভৃতি নদীও কিন্তু রয়েছে। তাহলে হ্রদ অঞ্চলের নদীর সম্পর্কে আমরা কি কি জানলাম, এক সেন্ট লরেন্স প্রধান নদী, তাছাড়াও রয়েছে কি মিসিসিপি, ইলিনয় এবং কি রয়েছে ওহিও। তাহলে চারটে নদীর নাম আমরা পেয়ে গেলাম এবং নায়াগ্রা জলপ্রপাতের কথাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ভূপ্রকৃতি ডান, নদ নদী ডান। তাহলে এইটুকুর মধ্যে কারো কোনো দ্বিধা দ্বন্দ্ব কনফিউশন আছে কিনা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। নেক্সট আমরা চলে আসব এই যে পঞ্চহ্রদ সেই উৎপত্তির মতবাদ সম্পর্কে চলে আসব। দেখো এখানে এই যে দ্য গ্রেট লেকস অর্থাৎ পঞ্চহ্রদটা দেখানো হয়েছে, আবারও দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি আর ওন্টারিও। তাহলে এই যে পাঁচটা হ্রদ, তাহলে এই পাঁচটা হ্রদ সৃষ্টি কিভাবে হয়েছে, এই পাঁচটা হ্রদ সৃষ্টি কিভাবে হলো, এর উৎপত্তি কিভাবে হলো, চলো সেটা কিন্তু আমরা এখন জেনে নেব। সাধারণত এই উৎপত্তির মতবাদগুলো দুটি মতবাদ রয়েছে। পঞ্চহ্রদ উৎপত্তির ক্ষেত্রে দুটি মতবাদ প্রচলিত আছে। প্রচলিত রয়েছে। তো প্রধানত এই পঞ্চহ্রদ উৎপত্তির ক্ষেত্রে দুটি মতবাদ প্রধানত প্রচলিত রয়েছে। আমরা এই দুটি মতবাদ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। তো প্রথম যে মতবাদটা সেটা কি, প্রথম মতবাদের ক্ষেত্রে আমরা বলবো যে তুষার যুগে, একটা মতবাদের মধ্যে কি রয়েছে,
মতবাদে কি বলা হচ্ছে যে তুষার যুগে এই পঞ্চহ্রদ সৃষ্টি হয়েছে। কোন যুগে সৃষ্টি হয়েছে? তুষার যুগে। আরেকটা হচ্ছে ভূমিভাগ অবনমনের জন্য। অবনমন মানে নিচে নেমে যাওয়া, নিচে নেমে যাওয়াকে আমরা অবনমন বলি। তাহলে প্রথমে এই যে সব থেকে প্রচলিত যে মতবাদটা এই তুষার যুগের, এইটা সম্পর্কে আমরা জেনে নিই। যে আমরা জানি তুষার যুগ ছিল অনেক কোটি কোটি বছর আগে। কত কোটি? প্রায় 80 থেকে 90 কোটি বছর আগে কি ছিল? তুষার যুগ ছিল। তাহলে এই তুষার যুগে কি হয়েছিল? এই হ্রদ অঞ্চলটা পুরোটা বরফে ঢেকে গেছিল। পুরোটা কি হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্ট? বরফে ঢেকে গেছিল। এইবার তুষার যুগের শেষের দিকে, মানে যখন তুষার যুগটা শেষ হয়ে যাচ্ছে সেই টাইমে কি হলো, যে বরফটা কিন্তু গলতে শুরু করলো, অর্থাৎ উষ্ণতাটা বাড়তে লাগলো। উষ্ণতা বাড়লে তুমি ফ্রিজে যে আইস কিউব গুলো থাকে সেগুলো ফ্রিজ থেকে যখনই বাইরে বের করে নিয়ে আসবে, দেখবে কিছুক্ষণ পরেই কিন্তু সেই আইস কিউবটা কি হয়? গলে যায়। তাহলে তুষার যুগে কি পুরো অঞ্চলটা বরফে ঢেকে গেল। এবার তুষার যুগের শেষের দিকে এই বরফটা গলে কিন্তু জলে পরিণত হলো। কিন্তু সেই জলটা বেরোনোর, জল রয়েছে এবার জলটা তো কোথাও প্রবাহিত হবে, বেরোনোর কোনো রাস্তা পেল না। কেন? কারণ সেন্ট লরেন্স নদী, যে নদীর কথা বললাম, সেই নদীর জলটা তখনও কি ছিল, যে তখনও সেটা বরফ হয়েছিল। মানে ওই জায়গার জলটা কি হয়েছে, যে জলে মানে বরফটা জলে পরিণত হয়নি। তাহলে এইখানে যে এই যে জলটা বরফ গলে জল হলো, সেটা বেরোনোর কোনো রাস্তা পাচ্ছে না, এদিক ওদিক কোনো রাস্তা পাচ্ছে না। কারণ সেন্ট লরেন্স নদীর অববাহিকা তখনও বরফে ঢাকা ছিল। কি ছিল? সেন্ট লরেন্স নদীর অববাহিকা তখনও বরফে ঢাকা ছিল। তো সেই জন্য কি হলো, যে এই জায়গায় যে জায়গাগুলো একটু গভীর, সেই গভীর জায়গায় কিন্তু এই জলটা সঞ্চিত হলো। এবং এইভাবে এই গভীর জায়গাটায় জলটা সঞ্চিত হয়েই কিন্তু আমরা মনে করছি যে কালক্রমে এই পঞ্চহ্রদের সৃষ্টি হয়েছে। তাহলে তুষার যুগে সবকিছু বরফে ঢাকা পড়ে গেছিল, মানে এই হ্রদ অঞ্চলে। তারপর কি হলো, যে তুষার যুগের শেষের দিকে যে বরফ গলে জল হলো, কিন্তু জলটা বেরোনোর কোনো এদিক ওদিক ঘুরে রাস্তা পাচ্ছে না। কেন? সেন্ট লরেন্স নদী, যে নদীটা এখান দিয়ে বয়ে গেছে, সেখানে অববাহিকাটা তখনও বরফে ঢাকা ছিল। সেই জন্য কি হলো, জলটা এই ভূভাগের যেখানটা একটু অবনমিত গভীর, সেই গভীর জায়গায় জলটা সঞ্চিত হলো এবং কালক্রমে সৃষ্টি হলো কি হ্রদ অঞ্চলে। এটা একটা মতবাদ। এবং আরেকটি মতবাদ কি, যে ভূমিভাগ অবনমন। যে কি হলো, ভূমিভাগ অবনমনের ফলে, যে নিচে নেমে যাওয়ার ফলে কিন্তু কি হচ্ছে, যে হ্রদ অঞ্চল এবং জল জমে হ্রদ অঞ্চলের সৃষ্টি হয়েছে। তাহলে এই দু ধরনের তথ্য আমরা সাধারণত পেয়ে থাকি। চলো এরপর আমরা চলে আসব যে হ্রদ অঞ্চলের জলবায়ুতে। তো আমরা অলরেডি কিন্তু কি জেনেছি, ভূপ্রকৃতি সম্পর্কে জেনে নিয়েছি, নদ নদী সম্পর্কে জেনে নিয়েছি। এইবার আমরা আসব, তারপরে আমরা পঞ্চহ্রদ যে উৎপত্তির ক্ষেত্রে যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কেও জানলাম। এইবার তাহলে আমরা যে এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে যে জলবায়ু রয়েছে, জলবায়ু কি সেটা কিন্তু আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো যার যদি কারো মনে এখনো প্রশ্ন থেকে থাকে ম্যাম জলবায়ু কি, সে কিন্তু একটুখানি আগের ক্লাসটা কিন্তু দেখে নিতে হবে, সেখানে কিন্তু আমি বলে দিয়েছি। তো আজকে আমরা পড়ছি হ্রদ অঞ্চলের জলবায়ুর যে বৈশিষ্ট্য। চলো দেখে নি হ্রদ অঞ্চলের জলবায়ুটা কেমন। প্রথমত আচ্ছা, এই কালারটা এই লেখাটার ওপর খুব একটা ভালো দেখাচ্ছে না, তো কি করতে হবে, অন্য একটা কালার কিন্তু এখানে ব্যবহার করতে হবে। চলো দেখি তো কোন কালারটা ভালো লাগছে এখানে। উত্তর আমেরিকার এটা তো আরোই ভালো লাগছে না। হ্যাঁ,
উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কেমন মাই ডিয়ার স্টুডেন্ট? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। না, তাহলে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ুর ক্ষেত্রে প্রথমেই তুমি কি মনে রাখবে যে এখানকার জলবায়ু হচ্ছে কিরকম? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। না, এইবার এখানে তাহলে উষ্ণতা সম্পর্কে চলো আমরা জেনে নিই যে এখানে কিরকম উষ্ণতা আমরা দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? 16 ডিগ্রি সেলসিয়াস। 16 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। হিমাঙ্কের নিচে নেমে যায়। যেমন হিমাঙ্কের নিচে নেমে যাওয়া মানে 0 ডিগ্রির নিচে নেমে যাওয়া, -3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে উষ্ণতা কিন্তু হিমাঙ্কের নিচে কিন্তু এখানে নেমে যায়। এবং শীতকালে কিন্তু এখানে তুষারপাত দেখা যায়। শীতকালে তুষারপাত দেখা যায়। তুষারপাত দেখা যায়। আর কি? এখানে বৃষ্টিপাত গড়ে 70 থেকে 80 সেন্টিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ গড়ে গড়ে 70 থেকে 80 সেন্টিমিটার। 70 থেকে 80 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কি জানলাম যে উত্তর আমেরিকার জলবায়ু হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। গ্রীষ্মকালে কত টেম্পারেচার থাকে গড় হিসেবে এভারেজ বেসিসে, শীতকালে কত থাকে জানলাম, এবং শীতকালে কিন্তু তুষারপাতও কিন্তু হয়। ওকে, তো এই জায়গাটা, এই হ্রদ অঞ্চলটা কিন্তু যে সমুদ্রের তীরবর্তী থেকে অনেকটা দূরে, তাহলে সমুদ্রের তীরবর্তী থেকে অনেকটা দূরে হলেও কিন্তু এখানে চরম আভাপন্ন গ্রীষ্মকালে আমরা জলবায়ু দেখতে পাচ্ছি না, কারণ এই হ্রদগুলির অবস্থানের কারণে আমরা দেখতে পাচ্ছি না। নেক্সট আমরা চলে আসব হ্রদ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদে। তাহলে জলবায়ু সম্পর্কে অল্প ছোট 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 পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নিলাম। এইবার আমরা জানবো যে হ্রদ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। চলো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জেনে নিই। দেখো হ্রদ অঞ্চলের জলবায়ু যেমনটা তোমাদের বললাম, তাহলে আমি আগের দিনই তোমাদেরকে ম্যাপ চার্টের থ্রুতে দেখিয়েছি যে জলবায়ুর ওপরই কিন্তু ডিপেন্ড করে কি,
যে জলবায়ুর ওপরই কিন্তু কিরকম ধরনের স্বাভাবিক উদ্ভিদ হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। স্বাভাবিক উদ্ভিদ কেমন হবে সেটা কিন্তু এই জলবায়ুর ওপরই ডিপেন্ড করে। যে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে কেমন স্বাভাবিক উদ্ভিদ হবে, আবার শীতল অত্যাধিক শীতল পরিবেশে কেমন স্বাভাবিক উদ্ভিদ হবে। তাহলে এই জিনিসগুলো আগের দিন কিন্তু আমরা ডিসকাস করেছি। তো অলরেডি আমরা জানলাম যে এখানে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ, 16°C গ্রীষ্মকালীন উষ্ণতা ইত্যাদি। তো এই প্রকার জলবায়ুর উপর নির্ভর করে এখানে কি ধরনের উদ্ভিদ দেখা যাচ্ছে? পর্ণমোচী উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তাহলে হ্রদ অঞ্চলে কিরকম আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি? পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি। এবং পর্ণমোচী উদ্ভিদের কয়েকটা নাম মনে রাখবে, ওক, পপলার, বিচ, ম্যাপল, চেস্টনাট প্রভৃতি। তাহলে এই কথাটা কিন্তু এখান থেকে মনে রাখবে যে হ্রদ অঞ্চলে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছি? আমরা কিন্তু পর্ণমোচী উদ্ভিদ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। চলো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কেও আমরা জেনে নিলাম। এইবার আমরা জানবো হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে। তাহলে হ্রদ অঞ্চল কিন্তু খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। হ্রদ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় এবং এই খনিজ সম্পদের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে শিল্পও গড়ে উঠেছে। অর্থাৎ হ্রদ অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধর পাশাপাশি কিন্তু শিল্পেতেও কিন্তু উন্নত, কারণ এই শিল্পগুলো এই খনিজ সম্পদের উপরও কিন্তু ডিপেন্ড করে গড়ে উঠছে। চলো দেখো, তাহলে খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে কি কি দেখতে পাচ্ছি আমরা? কয়লা, আকরিক লৌহ, খনিজ তেল, চুনা পাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ, জিপসাম কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই খনিজ সম্পদই কিন্তু এখানে শিল্পোন্নতির প্রধান বা মেইন কারণ। এইবার দেখো যে এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে নানান রকম কিন্তু শিল্প দেখানো হয়েছে। যে দেখো এই যে কাগজ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত, জাহাজ নির্মাণ, ভেষজ শিল্প এবং আরো অন্যান্য শিল্প এই যে নিচের দিকে কিন্তু একটা চার্টের মতন করে দেওয়া রয়েছে। তোমরা যখন অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে নোট সেকশনে যাবে, তখন কিন্তু এটা পুরো ক্লিয়ারলি ভিজিবল হবে তোমাদের কাছে। এখানে যদি পুরোপুরি ভিজিবল না হয়েও থাকে, অ্যাপে গিয়ে নোটসটা ডাউনলোড করে নিলে কিন্তু পুরো একদম স্পষ্ট কিন্তু দেখতে পারবে। চলো এইবার কয়লা কোথায় পাওয়া যাচ্ছে? ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য। আকরিক লৌহ মেসাবিতে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি, এটা মনে রাখতে হবে। খনিজ তেল কোথায় পাওয়া যাচ্ছে? মিচিগান, ওহিও ও অন্টারিও হ্রদ অঞ্চলে পাওয়া যাচ্ছে। তাহলে কয়লা কোথায় পাওয়া যাচ্ছে, আকরিক লোহা কোথায় পাওয়া যাচ্ছে, খনিজ তেল কোথায় পাওয়া যাচ্ছে, এই উৎসটা বা সোর্সটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। তাহলে এই যে খনিজ সম্পদের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, যে খনিজ সম্পদটাই কিন্তু এখানের শিল্পের উন্নতির প্রধান কারণ। আমরা শিল্প উন্নতির কারণগুলো কিন্তু জেনে নেব। দেখো শিল্প উন্নতির কারণের জন্য প্রথমেই কি রয়েছে, দেখো এখানে তোমাদের ছবির মাধ্যমে বা একটা চার্টের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। তো যে কোনো শিল্পের ক্ষেত্রেই প্রথম যে জিনিসটা আমি বলবো, যে কোনো শিল্প উন্নতির ক্ষেত্রে শিল্পোন্নতির যে কোনো শিল্পের উন্নতির কারণে প্রথমেই যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে কি কাঁচামাল। সেটা কি? কাঁচামাল। ম্যাম কাঁচামাল কি? এটা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে। যে কোনো শিল্পের জন্য প্রাথমিক যে উপাদানটা দরকার, যেটার উপর ওই শিল্পটা গড়ে উঠবে, সেটাই কিন্তু কি কাঁচামাল। কেমন? তাহলে সেটাই হচ্ছে কি কাঁচামাল। তো এই যে কোনো শিল্পের ক্ষেত্রেই তোমার শিল্পের উপর এবার কোন ধরনের শিল্প সেইটার উপর ডিপেন্ড করছে কিন্তু কাঁচামাল।
যেমন লৌহ ইস্পাত শিল্পে একরকমের কাঁচামাল, আবার যদি আমি বস্ত্র বয়ন শিল্প বলি সেক্ষেত্রে আলাদা কাঁচামাল। তাহলে এই যে নানান রকম শিল্পের ওপর ডিপেন্ড করছে কিন্তু কাঁচামাল। তো মেইন যে জিনিসটা শুধুমাত্র হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির ক্ষেত্রে না, যে কোনো শিল্পের ক্ষেত্রে তুমি কি মনে রাখবে, প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে কাঁচামাল যে শিল্পটা আমি গড়ে তুলবো সেই কাঁচামালের প্রাপ্তি থাকতে হবে। এইবার যদি আমি চলে আসি পার্টিকুলারলি হ্রদ অঞ্চলের ক্ষেত্রে, তো এই হ্রদ অঞ্চলের কাঁচামালের ক্ষেত্রে যদি আসি তখন কি বলবো, এখানে বনজ ও প্রাণীজ এখানে বনজ ও প্রাণীজ ভিত্তিক কাঁচামাল কিন্তু পাওয়া যায়। এইবার এই যে দুটো কথা বলেছি বনজ আর প্রাণীজ ভিত্তিক কাঁচামাল, এইটার মানে কি, এই হ্রদ অঞ্চলের নিকটবর্তী কি রয়েছে, প্রেইরি তৃণভূমি রয়েছে। এই হ্রদ অঞ্চলের নিকটবর্তী কি রয়েছে, হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেইরি তৃণভূমি প্রেইরি তৃণভূমি থেকে কি করা হচ্ছে, প্রাণীজ কাঁচামাল পাওয়া যাচ্ছে। প্রাণীজ কাঁচামাল পাওয়া যায়। আবার তাহলে এই প্রাণীজ কাঁচামালগুলো কি এই হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেইরি তৃণভূমি থেকে পাওয়া যাচ্ছে। আর এই বনজ যে কথাটা বললাম, এই বনজ কাঁচামালের ক্ষেত্রে কি বলবো তোমাদেরকে, এই বনজ কাঁচামাল আমরা পড়েছি যে সরল বর্গীয় নরম কাঠের অরণ্য। তাহলে সরল বর্গীয় নরম কাঠের অরণ্য থেকে নরম কাঠের অরণ্য থেকে নরম কাঠ পাওয়া যাচ্ছে, এবং সেই নরম কাঠটাই কি হচ্ছে বনজ কাঁচামালের মধ্যে পড়ছে। তাহলে সরল বর্গীয় নরম কাঠের অরণ্য থেকে বনজ কাঁচামাল পাওয়া যায়। তাহলে নরম কাঠ পাওয়া যাচ্ছে এই সরল বর্গীয় নরম কাঠের অরণ্য থেকে, সেটা কিন্তু কি বনজ কাঁচামাল। তো চলো এই দুটোর মাঝখানে একটু স্প্লিট করে দিই, না হলে এটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। কোন কালারটা দিয়ে স্প্লিট করা যায়, চলো এটা দিয়েই করে দিই। যে কোনো শিল্পোন্নতির মেইনে আমরা কি জানলাম, কাঁচামাল। এবং সেকেন্ড যদি পয়েন্টে আমরা যাই, যে সেকেন্ড পয়েন্ট যেটা বলবো শিল্পোন্নতির কারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি জল। যে কোনো শিল্পোন্নতির ক্ষেত্রে কিন্তু জল খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমি হ্রদ অঞ্চলের শিল্পোন্নতি বলো বা যে কোনো শিল্পোন্নতি বলো। তাহলে শিল্পোন্নতির ক্ষেত্রে জল খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা পড়ছি আমাদের হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ। তো সেক্ষেত্রে কোথা থেকে জল পাওয়া যাচ্ছে, সেন্ট লরেন্স সেন্ট লরেন্স ও হ্রদ অঞ্চল থেকে জল পাওয়া যাচ্ছে। রাইট।
তাহলে দেখো, একদিকে আমরা বনজ ও প্রাণীজ ভিত্তিক কাঁচামাল পাচ্ছি, যেটা শিল্পোন্নতির কারণ। নেক্সট দরকার জল, সেটা সেন্ট লরেন্স ও হ্রদ অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে। ডান। এবং এইগুলোর পাশাপাশি আর কি কি পয়েন্ট রয়েছে এবং অন্যান্য যে পয়েন্টস রয়েছে সেটা আমরা বলবো কি, বিদ্যুৎ। বিদ্যুৎ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে কিন্তু এই যে যে খনিজ সম্পদগুলো পাওয়া যাচ্ছে, এগুলোর থেকে কয়লা, এগুলোর থেকে কি তাপবিদ্যুৎ আমরা পাচ্ছি। আবার খরস্রোতা নদীগুলো থেকে জলবিদ্যুৎও পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। জলবিদ্যুৎ কোথা থেকে পাওয়া যাচ্ছে, যে খরস্রোতা নদী, সেখান থেকে কিন্তু জলবিদ্যুৎ কিন্তু পাওয়া যাচ্ছে। তাপবিদ্যুৎ কয়লার থেকে তাপবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাহলে হ্রদ অঞ্চলে জল, শিল্পোন্নতির জন্য জলের যোগান সুনিশ্চিত করছে সেন্ট লরেন্স এবং হ্রদ অঞ্চল। বিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতেরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কি, এইগুলোর পাশাপাশিও থাকে কোন জিনিসগুলো ম্যাটার করে। এক, উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে এই যে শিল্পজাত যে দ্রব্যটা, সেটা আমি কি করে পাঠাবো। পরিবহন ব্যবস্থা খুবই উন্নত হতে হবে, যাতায়াত ব্যবস্থা উন্নত হতে হবে। এবং এই শিল্পের জন্য তো আপনি একা একা তো করা যায় না, কি দরকার, শ্রমিকের দরকার। আমি এমন একটা অঞ্চলে গেলাম যেখানে লোকজনই নেই, তাহলে সেখানে শিল্পটা গড়ে উঠবে কিভাবে। তাহলে ঘন বসতিপূর্ণ হতে হবে, যাতে কিনা সুলভ শ্রমিক পাওয়া যায়। ঘন বসতিপূর্ণ হতে হবে কেন, যাতে সুলভ শ্রমিক পাওয়া যায়। ও সুলভ শ্রমিক। যেহেতু এই হ্রদ অঞ্চল ঘন জনবসতিপূর্ণ, তাই এখানে কিন্তু কি রয়েছে, চাহিদা রয়েছে। অর্থাৎ আর কি থাকতে হবে, চাহিদা থাকতে হবে। তার পাশাপাশি কি, মূলধন। টাকা পয়সাই যদি না থাকে তাহলে শিল্পটা করব কিভাবে। তাহলে আর কি থাকতে হবে, মূলধনের প্রাচুর্য। মূলধনের প্রাচুর্য। তাহলে দেখো, এখানে আমরা 7টা পয়েন্ট কিন্তু জেনে নিলাম। যে কি, এক, কাঁচামাল পাওয়া যাচ্ছে হ্রদ অঞ্চলে। সেকেন্ডলি, জলের যোগান নিশ্চিত রয়েছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে, ঘন জনবসতিপূর্ণ, তাই সুলভ শ্রমিকের অভাব হয় না। এবং এই যে ঘন জনবসতি হওয়ার জন্য কিন্তু চাহিদাও কিন্তু রয়েছে। তো চলো আমরা চলে আসি আমাদের আগের পয়েন্টগুলোতে। দেখো, তাহলে এই যে পঞ্চগড় সেন্ট লরেন্স থেকে জল পাচ্ছি, বনজ প্রাণীজ কাঁচামাল পাচ্ছি, ঘন জনবসতিপূর্ণ হয়, পর্যাপ্ত শ্রমিক পাচ্ছি, উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়ক পথ, পর্যাপ্ত মূলধনের সহায়তা। তাহলে এই 4টাই যদি তুমি ভালো করে মনে রাখো তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। নেক্সট আমরা কিসে চলে আসব, নেক্সট হচ্ছে এখানে যে খনিজ সম্পদ আর শিল্প, সেগুলো সম্পর্কে আমরা কি করব, একটু জেনে নেব। দেখো, কি লৌহ, প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, যে লৌহ ও ইস্পাত শিল্প কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই লৌহ আর ইস্পাত শিল্পই কিন্তু এই হ্রদ অঞ্চলের প্রধান শিল্প। তাহলে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কি, এইটা যদি তোমাকে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তুমি কি বলবে, যে হ্রদ অঞ্চলের প্রধান শিল্পই হচ্ছে কি লৌহ আর ইস্পাত শিল্প। এবং এখানে যে শিকাগো গ্যারি রয়েছে, এটা বৃহৎ লৌহ ও ইস্পাত কেন্দ্র, এই শিকাগো গ্যারি। এর পাশাপাশি বাফেলো রয়েছে, ক্লিভল্যান্ড রয়েছে, ডুলুথ রয়েছে, মিলওয়ার্কি রয়েছে। তাহলে ফার্স্ট লৌহ ও ইস্পাত শিল্প এবং এই শিকাগো গ্যারি নামটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ইঞ্জিনিয়ারিং শিল্প, ডেট্রয়েট বৃহৎ মোটর গাড়ি কিন্তু নির্মাণ কেন্দ্র এখানে।
আর কি রাসায়নিক শিল্প রয়েছে, খনিজ তেল ও শোধন ও পেট্রো রসায়ন শিল্প রয়েছে, মাংস শিল্প রয়েছে। সেটা কি শিকাগো পৃথিবীর কসাইখানা। ভেরি 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 কিন্তু ইম্পর্টেন্ট। ময়দা শিল্প রয়েছে বাফেলো, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। এবং অ্যাক্রন রয়েছে যেটা পৃথিবীর রবার রাজধানী নামে পরিচিত। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু অনেক এই হ্রদ অঞ্চলে কি কি শিল্প গড়ে উঠছে সেটা কিন্তু জানতে পারছি। লৌহ ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রো রসায়ন শিল্প, মাংস শিল্প, ময়দা শিল্প, রবার শিল্প। এবং এই যে মাংস শিল্পের ক্ষেত্রে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, কি কারণে বলা হচ্ছে, সেই কনসেপ্টেও কিন্তু আমরা আসছি। কসাই জিনিসটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা আছে, যেখানে কি করা হয়, মাংস কাটা হয়, রাইট? তাহলে পৃথিবীর কসাইখানা কিন্তু আমরা শিকাগোকে বলছি। এবং বাফেলো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র, রবার রাজধানী হচ্ছে অ্যাক্রন। এবং এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এইবার আমরা চলে আসবো কি, যে এখানে এই হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণে। তাহলে হ্রদ অঞ্চল শুধু শিল্পে উন্নত তাই শুধু নয়, হ্রদ অঞ্চল কিন্তু কৃষি কাজেও উন্নত। তাহলে এই হ্রদ অঞ্চলে কৃষি কাজের উন্নতির কারণ কি, চলো সেই কারণগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমত হ্রদ অঞ্চলের সমতল ভূভাগ, সমতল ভূমিভাগ কৃষিকাজে উন্নতির সহায়ক, উন্নতির সহায়ক। আমরা যখন মাই ডিয়ার স্টুডেন্ট কি পড়েছি, ভূপ্রকৃতিটা পড়লাম, সেই ভূপ্রকৃতি যদি তোমার মনে থাকে তাহলে এইটা তুমি আপনা আপনি লিখতে পেরে যাবে। কেন, দেখো কৃষিকাজ কোথায় ভালো হয়, সমতল ভূভাগেই নিশ্চয়ই কৃষিকাজ ভালো হয়। ঢালু পাথুরে জমিতে কি কৃষিকাজ ভালো হয়, হয় না। তাহলে এই যে আমরা পড়েছিলাম যে হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি, যে হ্রদ অঞ্চলটা কিন্তু সমতল ভূভাগ, যে মাঝে যেহেতু হিমবাহ বাহিত নুড়ি পাথর এগুলো জমে কিছুটা ঢালু বা ঢেউ খেলানো ঠিকই, কিন্তু হ্রদ অঞ্চল কিন্তু মেইনলি কি সমতল ভূভাগ। তাহলে সমতল ভূভাগ কিন্তু এখানে কৃষিকাজের উন্নতির ক্ষেত্রে কিন্তু সহায়ক হয়েছে। সেকেন্ড কি, আমরা জেনেছি হ্রদ অঞ্চলের জলবায়ু সম্পর্কে। পরিমিত উষ্ণতা ও বৃষ্টিপাত এখানকার কৃষিকাজের উন্নতির সহায়ক হয়েছে, কৃষিকাজের উন্নতির সহায়ক হয়েছে। আমরা কি দেখেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, যেখানে জলবায়ুটা কি শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, যেখানে গড় উষ্ণতা আমরা দেখেছিলাম গ্রীষ্মকালে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে যে কখনো হিমাঙ্কের নিচে শীতকালে হিমাঙ্কের নিচে উষ্ণতা নেমে যাচ্ছে। তাহলে এখানে এবং বৃষ্টিপাত দেখেছিলাম 70 থেকে 80 সেমি। তাহলে এই যে একটা পরিমিত উষ্ণতা এবং বৃষ্টিপাত, না খুব বেশি না খুব কম, যতটা দরকার, ঠিক এই যে একটা পরিমিত উষ্ণতা আর বৃষ্টিপাত কিন্তু কৃষিকাজ উন্নতির সহায়ক হয়েছে। তাহলে ফার্স্ট সমতল ভূভাগ,
সেকেন্ড, এখানকার উষ্ণতা, বৃষ্টিপাত, এই জিনিসগুলো কি হয়েছে, কৃষিকাজের উন্নতির সহায়ক হয়েছে। এইবার মোস্ট ইম্পর্টেন্টলি যে কি, যে একটা চাষবাস আমরা কোথায় করি, মাটিতে করি। তাহলে সেই মাটিটা মনে করো রুক্ষ মাটি, বালি পাথুরে ভরা, তাহলে সেখানে কি কৃষিকাজ ভালো হয়? যেটা বালি মাটিতে বা যেখানে রুক্ষ, সেই মাটিতে কি ভালো কৃষিকাজ হয়? হয় না। কিন্তু এই হ্রদ অঞ্চলে কি মৃত্তিকা দেখা যায়, উর্বর চার্ণ যে মৃত্তিকা দেখা যায়। এই অঞ্চলের উর্বর চার্ণজেব মৃত্তিকা কৃষিকাজের উন্নতির সহায়ক হয়েছে। বা কৃষিকাজের উন্নতির অন্যতম কারণ। তাহলে সমতল ভূভাগ গেল, পরিমিত উষ্ণতা গেল, পরিমিত বৃষ্টিপাত গেল, মৃত্তিকা গেল, এবং এর পাশাপাশি আমরা কি বলবো, যে এখানের এর পাশাপাশিও আরো যে জিনিসগুলো বলে দেব সেটা হচ্ছে জলসেচ। আচ্ছা, এই কালারটা তো ভালো দেখাচ্ছে না, কোন কালারটা ইউজ করা যায় তাহলে? দেখি এই কালারটা বোঝা যায় কিনা। জলসেচ, এছাড়া কি রয়েছে, জলসেচের ব্যবস্থা রয়েছে যেটা কৃষিকাজের সহায়ক। আর কি রয়েছে, এখানে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, শস্যাবর্তন পদ্ধতি দেখা যায়। এবার এই শস্যাবর্তন পদ্ধতি মানে কি, মানে একই জমিতে একই ফসল চাষ না করে যে নানান রকম ফসল যে চাষ করা, ঠিক আছে, একই জমিতে বছরের পর বছর শুধু একই ফসল চাষ না করে যে অন্যান্য ফসলও চাষ করা, ঠিক আছে, সেটাই হচ্ছে শস্যাবর্তন পদ্ধতি। এবং এই শস্যাবর্তন পদ্ধতি কিন্তু জমির উর্বরতা বাড়ায়। এইগুলোর পাশাপাশি এখানে উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়। রাসায়নিক সার ইত্যাদিও ব্যবহার করা হয়। তাহলে দেখো, এক, ভূমিভাগ সমতল হতে হবে, ভালো এখানে কি জলবায়ু রয়েছে, এখানের মৃত্তিকা উর্বর, এবং তার পাশাপাশি কি রয়েছে, যেখানে জলসেচ, শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এবং এইগুলোই কিন্তু এই হ্রদ অঞ্চলে কৃষিকাজকে অত্যন্ত উন্নত করেছে। এবার এক্ষেত্রে আমি বলবো যে এই হ্রদ অঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ। এই যে হ্রদ অঞ্চলের কথা বলছি, যে এই হ্রদ অঞ্চল কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেক সমৃদ্ধ। এখানে বলে দিই, হ্রদ অঞ্চল অর্থনৈতিক দিক থেকে হ্রদ অঞ্চল অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। এবার এই কথাটা আমি কেন বললাম যে হ্রদ অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ, কারণ দেখো, একদিকে এখানে কৃষির উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি শিল্পের উন্নতি দেখতে পাচ্ছি, তার পাশাপাশি পশুপালনেও উন্নত। এবং এই জিনিসগুলোই কিন্তু, এই ফ্যাক্টরগুলোই আলটিমেটলি হ্রদ অঞ্চলকে কিন্তু কি করছে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলছে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলছে। কি কি কারণ আমি বললাম ছোট্ট করে, এখানে নিচেই আমি বলে দিচ্ছি। এক, কৃষিকাজে উন্নত, কৃষিকাজে উন্নত। দুই, কি বললাম, শিল্পে উন্নত।
শিল্পে উন্নত, এবং 3 কি বললাম, যে পশুপালনে সমৃদ্ধ। একটা জায়গা যদি কৃষিকাজে উন্নত হয়, শিল্পে উন্নত হয়, পশুপালনে সমৃদ্ধ হয়, স্বাভাবিকভাবেই কিন্তু সেটা অর্থনৈতিক দিক থেকেও অনেক উন্নত বা সমৃদ্ধ হয়ে উঠবে। তাহলে হ্রদ অঞ্চল কিন্তু অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। এইবার চলো আমরা জেনে নিই এখান থেকে যে এই হ্রদ অঞ্চলে কৃষিকাজ তো আমরা পড়লাম, এখানে কি ধরনের কৃষিজ ফসল আমরা দেখতে পাচ্ছি। এখানে ভুট্টা, জব, ওট, রাই, বিট এগুলো দেখতে পাচ্ছি। যেখানটা ঢালু জায়গা, বলেছি সমতল সব জায়গায় নয়, কিছুটা ঢালু জায়গাও রয়েছে। ঢালু জায়গায় আপেল, আঙুর, পিচ এইগুলোর চাষ হচ্ছে। হ্রদ অঞ্চলের দক্ষিণে ভুট্টা চাষ হয় ও উত্তরাংশে হে, ক্লেভার প্রভৃতি ঘাস ও পশুখাদ্য চাষ হয়। এই ভুট্টা, হ্রদ অঞ্চল কিন্তু অন্যতম, মানে ভুট্টা উৎপাদনে কিন্তু বিখ্যাত, রাইট? তাহলে ভুট্টা চাষ হচ্ছে উত্তরাংশে, এই যে পশু খাদ্যেরও কিন্তু চাষ হচ্ছে। এইবার আমরা চলে আসব হ্রদ অঞ্চল পশুপালনে কেন উন্নত সেই জিনিসে। তাহলে প্রথমত যে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত, তার কারণ এখানে বিস্তৃত চারণ ভূমি রয়েছে। পশুরা যে বিচরণ করবে তার জন্য চারণ ভূমি রয়েছে। সেকেন্ডলি এখানে পশু খাদ্য, এই যে হে, ক্লেভার, আলফা আলফা, ভুট্টা, এই ধরনের পশু খাদ্য কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি কি করছে, যে পশুপালনের উন্নতির কারণ। দেখো, এখানে বিস্তীর্ণ কি রয়েছে, বিস্তীর্ণ চারণভূমি থাকছে যাতে পশুরা বিচরণ করতে পারে। পশু খাদ্যের সহজলভ্যতা রয়েছে। এখানে কি রয়েছে, পশু খাদ্যের সহজলভ্যতা রয়েছে। চলো এইবার এখানে লিখে দিই, পশু খাদ্যের সহজলভ্যতা। তাহলে হে, ক্লেভার এগুলো জন্মাচ্ছে, ভুট্টা, ওট জন্মাচ্ছে। জলবায়ু, এখানে জলবায়ুটা কিন্তু শীতল, নাতিশীতোষ্ণ প্রকৃতির, যেটা কিন্তু পশুজাত দ্রব্য যেগুলো পাচ্ছি সেই পশুজাত দ্রব্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা করছে। এবং এখানে পশু দ্রব্যের কিন্তু চাহিদা রয়েছে। পশু দ্রব্য আমরা কোনগুলো বলছি, এই যে মাখন, চিজ, পনির, মাংস, দুধ, এইগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তাহলে ফার্স্টলি এখানে চারণ ভূমি রয়েছে। সেকেন্ডলি আমরা কি দেখলাম, যে সেকেন্ডলি যেখানকার জলবায়ু কিন্তু পশুপালনের জন্য সহায়ক। এখানে কিন্তু কি পাওয়া যাচ্ছে, পশু খাদ্যের যোগান রয়েছে, এবং পশুজাত যে দ্রব্যগুলো, যে দুধ, মাংস, পনির, এগুলোর একটা বিরাট চাহিদা রয়েছে। সংরক্ষণের সুবিধা রয়েছে। এছাড়াও কিন্তু কি রয়েছে, যে এখানে প্রয়োজনীয় জল রয়েছে, উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে, যেগুলো কিন্তু কি করছে, হ্রদ অঞ্চল কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল হয়ে উঠেছে পশুপালনে। তাহলে শুধুমাত্র একটা ফ্যাক্টর নয়, শুধুমাত্রই এখানে প্রচুর পরিমাণে চারণভূমি রয়েছে সেটা নয়, শুধুমাত্র এখানে প্রচুর পরিমাণে পশু খাদ্য উৎপাদন হচ্ছে সেটা নয়, চারণভূমি রয়েছে, পশুদের বিচরণ করার জায়গা, তারপর তোমার পশু খাদ্য, জলবায়ু, সংরক্ষণের সুবিধা, এই জিনিসগুলো কিন্তু কি করছে, এখানকে কিন্তু পশুপালনে সমৃদ্ধ করছে। তোমাদের বোঝার বা মনে রাখার সুবিধার জন্য এখানে কিন্তু এরকম ছবিও কিন্তু রাখা হয়েছে। এইবার আমরা চলে আসব যে শিকাগোকে পৃথিবীর কসাইখানা কেন বলছে, যেটা আমরা একটু আগে পড়েছিলাম, যে শিকাগোকে কিন্তু কি বলা হচ্ছে, পৃথিবীর কসাইখানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2 বা 3 মার্কসের জন্য তোমরা ভালো করে এটা পড়বে। বা 3 মার্ক। প্রথমত ভালো করে তোমাকে মনে রাখতে হবে কাকে আমরা পৃথিবীর কসাইখানা বলছি, শিকাগোকে বলছি। কসাই কি করে, মাংস কাটে, তাই না? তো কসাইয়ের দোকান তোমরা নিশ্চয়ই শুনেছো বা গেছো।
তো এই যে শিকাগোতে মানে এত এত লক্ষ লক্ষ কিন্তু কি হচ্ছে প্রতিদিন, মানে একরকম বলতে পারো প্রতিদিন লক্ষ লক্ষ কি করছে, পশু বধ করা হচ্ছে। কি করা হচ্ছে, লক্ষ লক্ষ পশু বধ করা হচ্ছে এবং তারপর সেই মাংসটাকে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে, কৌটোজাতকরণ করা হচ্ছে। তাহলে কেন, প্রথমত কেন এরকম ভাবে হচ্ছে? এই হ্রদ অঞ্চলের নিকটবর্তী কি রয়েছে, প্রেইরি অঞ্চল, যেখানে কিন্তু কি হচ্ছে ভুট্টা ক্ষেত্র, সেখানে প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত্র রয়েছে। পশুগুলো কি করে যে ওখানে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে সেগুলো খায়, দিয়ে কি হৃষ্টপুষ্ট হয়, মানে সুস্বাস্থ্যের অধিকারী হয়, দিয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হয় কসাইখানাতে, সেখানে কিন্তু তাদেরকে কি বলবো কসাই করা হয় এবং এইগুলো কিন্তু সেই মাংসটা পরে সংরক্ষণ করা হয়, কৌটোজাতকরণ করা হয়। যে এটা কিন্তু দেশের ভিতরের চাহিদা মিটিয়েও বিদেশেও কিন্তু এই মাংস রপ্তানি করা হয়। এবার কসাইখানাটা বলছে এক্স্যাক্ট কোন কারণে, দেখো প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও না হয় শিকাগোকে বিশ্বের কসাইখানা কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ পশুকে কিন্তু বধ করা হচ্ছে, পৃথিবীর আর কোথাও এইরকম ভাবে পশু বধ করা হয় না। তাহলে সেই কারণে কিন্তু শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলছে। এবং এই কসাইখানা হয়ে ওটার পিছনে যে কারণগুলো রয়েছে, এক যে পশু খাদ্যের যোগান পাওয়া যাচ্ছে, এখানে মাংস সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, তাহলে এই জিনিসগুলোও কিন্তু রয়েছে। তাহলে মনে রাখবে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়, মাংস সংরক্ষণ এবং কৌটোজাতকরণ করা হয়, পৃথিবীর আর কোথাও কিন্তু এত বেশি পরিমাণে হয় না, সেই জন্য শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে। বলো এইটুকু সবার ডান ডানা ডান ডান কিনা, এইটুকু সবার একদম ক্লিয়ার কিনা, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু মানে খুব সহজভাবে কিন্তু হ্রদ অঞ্চলটা ধীরে ধীরে পড়ছি বা সহজভাবে বুঝছি। অ্যাটলিস্ট আই হোপ মানে তোমাদের এটা ভালো লাগবে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো এরপর আমরা চলে আসব টুইন সিটিতে। এবার টুইন কথার মানেই কি বলো? টুইন কথার মানেই হচ্ছে যমজ, তাই না? টুইন মানেই কি যমজ। যে তোমাদের মধ্যেও নিশ্চয়ই যারা দেখছো কেউ না কেউ হয়তো টুইন্স আছো, তাই না? যমজ ভাই বোন আমরা বলি, সেই রকম কি যমজ শহর বা টুইন সিটি আমরা কাকে বলছি এই হ্রদ অঞ্চলে। দেখো এই মিসিসিপি নদীর ডান তীরে বা পশ্চিম তীরে রয়েছে মিনিয়াপলিস একটা শহর। কি মিনিয়াপলিস? কি নাম? মিনিয়াপলিস। মিনিয়াপলিস, এই মিনিয়াপলিস রয়েছে কি মিসিসিপি নদীর ডান দিকে বা পশ্চিম দিকে। আবার এই মিসিসিপি নদীর বাম তীরে, তাহলে একটা ডান তীরে একটা বাম তীরে, ডান তীরে রয়েছে মিনিয়াপলিস, বাম তীরে রয়েছে কি, বাম তীরে রয়েছে সেন্ট পল শহর। সেন্ট পল শহর, এই দুটোকেই কিন্তু কি বলা হচ্ছে, এই দুটোকেই কিন্তু কি বলা হচ্ছে, যে টুইন সিটি বলা হচ্ছে। তাহলে একটা মিসিসিপি নদীর ডান তীরে, আরেকটা মিসিসিপি নদীর বাঁ তীরে। তাহলে এই মিনিয়াপলিস এবং সেন্ট পল একে কিন্তু কি বলা হচ্ছে, যে এটা শিল্প বাণিজ্য কেন্দ্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এই দুটোকে কিন্তু টুইন সিটি কিন্তু বলা হচ্ছে। চলো এই পর্যন্ত তো আমরা জেনে নিলাম। আর কি রয়েছে এখান থেকে দুটো শর্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিই, যেটা বলেছিলাম যে শস্যাবর্তন সম্পর্কে বলবো। শস্যাবর্তন মানে কি? শস্য শস্য আবর্তন করছে। শস্য আবর্তন করছে একরকম যদি ভেঙে বলি আমরা বলতে পারি, অর্থাৎ ঘুরছে। কিভাবে ঘুরছে, আবর্তন করছে? মনে করো প্রথমে একটা ফসল চাষ হলো, দিয়ে তারপর অন্য একটা ফসল, প্রথমে আলু চাষ করা হলো, তারপরে পটল চাষ করা হলো, দিয়ে তারপরে অন্য একটা সবজির চাষ করা হলো, তারপর আবার আলু চাষ করা হলো। অর্থাৎ এইভাবে কিন্তু একই জমিতে একই ফসল চাষ না করে কি করা হচ্ছে, এই যে নানান রকম ফসল চাষ করা হচ্ছে, যেটা আলটিমেটলি কিন্তু কি করছে, জমির উর্বরতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ফসল চাষ,
করা হয়, এটাকেই আমরা শস্যাবর্তন বলছি। এটা উর্বরতাকে বাড়িয়ে তোলে, সার প্রয়োগের মাত্রা কমে এবং মানে সার প্রয়োগের মাত্রা কমানো হয় এর মাধ্যমে, এবং কি হচ্ছে যে উৎপাদন কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পায়। তাহলে এই একটা শর্ট কোশ্চেন জানলাম। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা যে ভুট্টা বলয়ের পরিচয় দাও। তাহলে ভুট্টা বলয় আমরা দেখেছি যে হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে এবং মধ্যভাগের উচ্চভূমিতে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়, তাই এই অংশ কিন্তু ভুট্টা বলয় নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই যে হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে এবং মধ্যভাগের উচ্চভূমিতে প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা উৎপাদন করা হয়, সেই জন্য এটা ভুট্টা বলয় নামে পরিচিত। ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বে প্রথম স্থান কিন্তু অধিকার করে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, অলরেডি আমরা হ্রদ অঞ্চল সম্পর্কে একদম ডান কিন্তু করে ফেলেছি। তো এইবার পালা কি, আমি প্রথমেই বলেছিলাম কি যে শুধুমাত্র হ্রদ অঞ্চল সম্পর্কে আমরা জানবো না, তার পাশাপাশি আমরা করব কি কিছু এক্সারসাইজ। এইবার কিন্তু কমেন্ট সেকশনে একদম সঠিক উত্তরগুলো কিন্তু চাই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কোনটি? লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প এবং মাংস শিল্প। তো হ্রদ অঞ্চলে এই তিনটের মধ্যে কোন শিল্পটা আমরা প্রধান দেখতে পাচ্ছি? দেখো একটু আগেই কিন্তু আমরা পড়ে এসেছি যে লৌহ ও ইস্পাত শিল্পই কিন্তু এখানের কিন্তু প্রধান শিল্প। নেক্সট, পৃথিবীর কসাইখানা কাকে বলা হচ্ছে? যে শহরকে। এর থেকে সহজ প্রশ্ন হয় বলো, পৃথিবীর কসাইখানা আমরা কাকে বলছি? শিকাগোকে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন কি আছে দেখি। এরপরের প্রশ্ন রয়েছে পৃথিবীর রবার রাজধানী বলা হয়। পৃথিবীর রবার রাজধানী পিটসবার্গে, অ্যাক্রনকে, বাফেলোকে, ডেট্রয়েটকে। পৃথিবীর রবার রাজধানী আমরা কাকে বলছি? আজকেই পড়েছি, অ্যাক্রনকে কিন্তু পৃথিবীর রবার রাজধানী বলা হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা চলে আসছি কোথায়? এইবার আমরা চলে আসছি আমাদের লাস্ট থ্যাংক ইউ স্লাইডে। সো আই হোপ আজকে এই যে হ্রদ অঞ্চল সম্পর্কে আমরা পড়লাম, একদম শুরু থেকে যদি বলি হ্রদ কাকে বলে, এই যে হ্রদ অঞ্চলটা কাকে বলছি, সেটার অক্ষাংশগত দ্রাঘিমাগত অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজের উন্নতির কারণ, শিল্পোন্নতির কারণ, পশুপালনের উন্নতির কারণ, এবং তার পাশাপাশি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও কিন্তু আমরা পড়ে নিলাম। সো আই হোপ ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট ক্লাস। ততক্ষণ এই ছোট ছোট চ্যাম্পসটা খুব আনন্দে মজায় থাকো, আর একটু পড়াশোনাও কিন্তু করতে হবে। তো চলো নিয়ে চলে আসবো উত্তর আমেরিকার নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি। চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি। টেক কেয়ার, টাটা অ্যান্ড থ্যাংক ইউ, টাটা।